কষ্টে আছে আইজুদ্দিন বলে একজন সাইনবোর্ড পেইন্টার, হ্যাঁ, এ কিন্তু একসময় খুব পপুলার ছিল, এটা আরো অনেক আগে। হ্যাঁ, আমরা তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরাও দেখেছি, আমাদের সিরিতে আছে কষ্টে আছে আইজুদ্দিন, এটা সে নিচে লিখতো, এটা তার ট্যাগ, তার নাম, হ্যাঁ, হবেকির মতো। আর এখানে সে অনেক ধরনের স্লোগান লিখতো, যেমন যার টাকা আছে সে বাঁচে, যাদের টাকা নাই সে মরে। এটা হচ্ছে ডাক্তারের বিরুদ্ধে, আমাদের চিকিৎসা আহ, মানে যে এখনো যেমন এই যে এই যে কিছুদিন আগে আমরা শুনলাম পপুলারে মানে বিল তুলছে ওরকম, তো সেরকম একটা জায়গা থেকে তার প্রোটেস্ট ছিল। সে আবার লিখেছে গরিবের বেলায় ডাক্তার নাই, কষ্টে আছে আইজুদ্দিন। হ্যাঁ, এরকম। উনি একজন সাইনবোর্ড পেইন্টার ছিলেন বলে আমরা যতটুকু জেনেছি। হ্যাঁ, তিনি কিন্তু এরকম রাস্তায় রাস্তায় এই ধরনের গ্রাফিটি করতেন তখন। এবং এই গ্রাফিটি শব্দটার সাথে যেহেতু প্রথমেই আলোচনায় প্রথমেই চলে আসছে যে গ্রাফিটি শব্দের সাথে অনেকে পরিচিত না, কিন্তু আমাদের কিন্তু বাংলায় একটা গ্রাফিটি শব্দ ছিল। এখন সেই শব্দটা বিদেশি গ্রাফিটি শব্দের আড়ালে চলে গেছে। চিকা মারা, চিকা, চিকা বলে কিন্তু একটা শব্দ আমাদের বাংলাদেশে খুব প্রচলন ছিল, এই চিকাই কিন্তু গ্রাফিতি। হ্যাঁ, এটা এই যে আগে যে রাজনীতি জন্য যে ব্যানার মানে আমার চিকা মারা শব্দটাই মুখে আসে, মানে রাজনীতির স্লোগান গুলো যে দেয়ালে লেখার জন্য, হ্যাঁ, যে কালচারটা ছিল ওটাকে চিকা মারা বলা হতো। এটা নিয়ে অনেক গল্প আছে, শুনেছি যে এরকম ওই রাতের বেলা লিখতে লিখতে ওই যে নিচে চিকা ছিল, এই চিকা টিকা আসতে চিকা মারতে হতো, বারবার ডিস্টার্ব করতো, রং টং ফেলে দিত, মেরে মেরে ওইগুলো করতে হতো, এই জন্য চিকা মারা, এরকম গল্প শুনেছি। 70s হিপ হপ যে একটা কালচার শুরু হয়েছিল, ওই কালচারে ছেলে মেয়েরা এই দেয়ালে গ্রাফিটি করতো, ছবি আঁকতো, ছবি এঁকে গান করতো, ইয়ে করতো। হিপ হপও কিন্তু এক ধরনের প্রতিবাদেরই একটা ইয়ে, তাই না? গ্রাফিটি আর্টিস্টরা সবসময় চায় যে দ্রুত কিভাবে এঁকে পালিয়ে যাওয়া যায়, সেই কারণে স্টেন্সিলটা খুব পপুলার হয়েছিল। তবে বান্সকি যে স্টেন্সিল নিয়ে এসেছিলেন সেটা কিন্তু শুরু করেছিল ব্লেক লেরাট বলে একজন ফ্রেঞ্চ একজন আর্টিস্ট। উনি একটা ইউনিভার্সিটিতে ছিলেন এবং উনি আর্টিস্ট, উনি প্রথম এটা শুরু করেন। পরে আমরা এই স্টেন্সিলসের অনেক প্রচলন শুরু হয়, এবং এর মধ্যে দিয়ে স্টেন্সিলস গ্রাফিক আর্টের মধ্যে বান্সকি হচ্ছে মানে সবচেয়ে বেশি পপুলার, এবং গ্রাফিটি আর্টিস্টরা তাকে ফলো করে থাকে সবচেয়ে বেশি। যার মধ্যে আমরা যেমন পাই হবে কি, আমাদের বাংলাদেশে একটা মানে এটা হচ্ছে কি যে ছবি দিয়ে ছবি দিয়ে যে কত গভীরে কথা বলা যায়। যেমন বান্সকির ছবি আছে, একটা পুলিশ হাত উঁচু করে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা মেয়ে তাকে চেক করতেছে, মানে এই যে উল্টায় কথা বলা। বা একটা পার্কিং এ পার্কিং লেখা আছে, আইএনজিটা কেটে দিয়ে পার্ক করে ওখানে দেখাচ্ছে পার্কে একজন দোলনা একটা মেয়ে ঝুলছে। গ্রাফিতিকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ করা হয়েছে, এবং এমনও দেখা গেছে যে স্প্রেটা তো গ্রাফিতি সবচেয়ে পপুলার, মানে রং তুলির থেকেও আমাদের দেশে স্প্রের দাম অতিরিক্ত বলে রং তুলিতেই সাধারণত বেশি করা। তারপরেও এবারে দেখা গেছে যে অনেক স্প্রে ব্যবহার হয়েছে। তো আমেরিকাতে এমন হয়েছে যে স্প্রে দেখলেই অ্যারেস্ট করতেছে, এরকম হয়েছে, স্প্রে সাথে থাকলে অ্যারেস্ট। তখন গ্রাফিতি আর্টিস্টরা ওই গ্যাসের যে সিলিন্ডার আছে, হ্যাঁ, ওইটাকে আবার ব্যবহার করা শুরু করেছিল। হ্যাঁ, এরকমও দেখা গেছে। আওয়াজ এসছে যে যেসব গ্রাফিতি গুলা দেয়ালে ছিল সেগুলো মুছে ফেলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওগুলো যেন মুছে ফেলা না হয়, ওগুলো আমাদের ইতিহাসের সাক্ষী, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আসছে। এই যে গ্রাফিতি গুলা আমাদের আমাদের যে কালচারের কথা বলে, আমাদের রাজনীতির কথা বলে, আমাদের সমাজের কথা বলে, এগুলাকে যে মুছে ফেলা হয়, হ্যাঁ, মুছে ফেলে আসলে তাড়াতাড়ি করে এই 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 আমাদের বক্তব্য, আমাদের এই আওয়াজটা, এই কথাগুলোকে আসলে মুছে ফেলার চেষ্টা করা হয়। আর একটা কমিউনিকেশনের একটা থিওরি আছে, সেই থিওরিটাকে বলে হচ্ছে রেশনাল চয়েস থিওরি। রেশনাল চয়েস থিওরি বলে একটা কথা আছে। রেশনাল চয়েস থিওরি বলতে বোঝানো হয় এইটা সংক্ষেপে, যে আমাদের বিহেভিয়ারিয়াল জায়গা থেকে, আমাদের অভ্যাসের জায়গা থেকে ব্যবহারে, যেমন সিনেমার টিকিট কাটতে আমরা লাইনে দাঁড়ালাম, এবার পিছন থেকে একজন কোনো না কোনো কায়দা করে সামনে ঢুকে গেল। এটা যদি সে করে, সে হয়তো সেদিন একটু আগে আগে টিকিটটা কাটতে পারলো, তার হয়তো খুব ব্যস্ততা ছিল, সে কারণে সে বিভিন্ন কায়দা করে সে ঢুকেছে, সেদিন তার খুবই ব্যস্ততা ছিল বা কোনো একটা ইয়ে ছিল, প্রয়োজন। পরে আর একদিন দেখা গেল সে টিকিটের লাইনে সবার সামনে আছে, কিন্তু পিছন থেকে যেহেতু তাকে একদিন দেখেছে, ও কিন্তু আবার গিয়ে ওর সামনে উঠে গেল, তখন তার অবস্থা কি হবে? যেটা বলে রেশনাল চয়েস থিওরি। সো আমরা এই ধরনের, যেটা
মানে নিজের সুবিধার জন্যে, পার্সোনাল সুবিধার জন্যে যখন আমরা অন্যদের সুবিধার কথা ভাবি না, হ্যাঁ, সেরকম যখন আচরণ করি, তখন আমরা আমাদের মনে রাখতে হবে একই আচরণ ওরাও করবে। সো সেই জায়গা থেকে এই কথাটা হচ্ছে, এটা ভ্যান্ডালিজম হিসেবে নেওয়া হবে। সো একটা সময় আমি যেমন এখন কথা আসছে, আজকে আমি দেখেছি যে একইভাবে মানে এই যেমন সংবাদ প্রচারের বাধা দেওয়া হয়েছে, হ্যাঁ, সংবাদ প্রচারে ছবি তুলতে দেওয়া হয়নি, হ্যাঁ, কিন্তু এখন আবার তারাই আবার ছবি তুলতে দিচ্ছে না, এই ধরনের কথা কিন্তু আসছে। এটা কিন্তু রেশনাল চয়েস থিওরিতে এটা বলে যে আপনি যেটা করবেন, হ্যাঁ, আপনি যদি আপনার প্রয়োজনে সুবিধার জন্য করেন ভালো, কিন্তু আপনাকে বুঝতে হবে এই আচরণটা অন্য পক্ষ থেকেও আসবে, ফলে আপনি আচরণটা শুরু করবেন কি করবেন না। হ্যাঁ, ইউরোপ আমেরিকাতে দেখা যায় অনেক রেস্টুরেন্ট তারা গ্রাফিতি করে। কারণ হচ্ছে যে ইয়াং জেনারেশন, হ্যাঁ, তারা হিপ হপ, আর&বি, গ্রাফিটি এগুলোর সাথে তারা মানে এখন হিপ হপ, আর&বি এগুলা সবসময় প্রতিবাদের জায়গায় থেকেছে তাও না, বিভিন্ন যেমন প্রতিবাদে থাকে, আবার সবসময় যে থাকে তাও না। হ্যাঁ, যেমন এখন একটা প্রতিবাদী গান আওয়াজ উঠা বা এগুলা, এগুলা কিন্তু এই হিপ হপের মতো সাথে সাথে গ্রাফিতি এসেছিল। আর এবারের আন্দোলনটাকে আমি কিন্তু আসলে দেখেছিলাম সামাজিক আন্দোলন হিসেবে। আমি রাজনীতি করি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা সামাজিক আন্দোলন। এটা এই জন্যই এখানে কে রাজনীতি করে কে করে না এগুলো ছিল না এর পিছনে। কিন্তু এই সামাজিক আন্দোলন যদি আবার রাজনৈতিক আন্দোলনে যায়, তখন হয়তো আবার সামাজিক আন্দোলন হবে। বাংলাদেশের মানুষ কিন্তু শিখে গেছে, হ্যাঁ, এই যে নতুন যারা শিক্ষার্থীরা আন্দোলন করলেন তাদের মধ্যে ছোটরাও ছিল, ওরাও কিন্তু দেখেছে। সো ওরাও যখন বড় হবে, ওরাও যদি দেখে যে এই আমাদের সামাজিক আন্দোলনটা রাজনৈতিক আন্দোলনে চলে গেছে, আবার সামাজিক আন্দোলন হবে। এবং আমি মনে করি এই সামাজিক আন্দোলনটা আমাদের ধরে রাখতে হবে। রাজনৈতিক আন্দোলনটাকে আমি কেন বলছি, রাজনীতির অনেক অর্থ আছে। আমরা বাংলাদেশে সাধারণভাবে আপামর জনসাধারণ রাজনীতির যে অর্থে আমরা এখন দেখি, সেটা হচ্ছে চালাকি, মিথ্যাচার, হ্যাঁ, ওই যে যে থিওরিটা বললাম যে কি বলে রেশনাল চয়েস থিওরি, ওরকম যে এই একটা আচরণ করলাম, আবার ওরা আসলো, তারা আবার পরে আবার এই একই আচরণ করলো, আমরা বললাম ওরা করেছিল, এই যে আমরা করছি। হ্যাঁ, এগুলো কিন্তু রাজনীতিতে হয়ে থাকে। আর সামাজিক আন্দোলন হচ্ছে সরাসরি। হ্যাঁ, সো মানুষ সামাজিক আন্দোলন করতে শিখেছে। আমরা ইতিমধ্যেই দেখছি যে কলকাতা, ভারত, সেখানেও হচ্ছে, পাকিস্তানেও হচ্ছে, এক ধরনের সামাজিক আন্দোলনের মতোই কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না পুরোপুরি কেমন ওখানে, বাট বাংলাদেশের আন্দোলনটা আমি পুরোপুরি দেখেছি সামাজিক আন্দোলন, এবং গ্রাফিতি সেই সামাজিক আন্দোলনে এসেছে। হ্যাঁ, পুরোপুরি আমাদের কথা বলা আমাদের প্রয়োজন, হ্যাঁ, এবং ভিজুয়াল এক্সপ্রেশনে কথা বলাটা, হ্যাঁ, কখনো প্রয়োজন আছে, এবং কথা বলাটা আমাদের একটা রাইট। তবে এই কথা বলাটা আমাদের হয়তো ভ্যান্ডালিজমের পর্যায়ে না যায়, সেদিকে রেখেই আমাদের কথা বলা উচিত।